রিজওয়ানুর রহমান কেস ভারতের অন্যতম আলোচিত এবং বিতর্কিত মৃত্যুর ঘটনা। সরকারি নথিতে আত্মহত্যা, কিন্তু অসংখ্য মানুষের বিশ্বাস এটি ছিল একটি সুচিন্তিত হত্যাকাণ্ড। আজ আমরা আমাদের মতো করে ধাপে ধাপে বিশ্লেষণ করব এই কেসের প্রতিটি গুরুত্বপূর্ণ সূত্র। 2007 সালের 21শে সেপ্টেম্বর কলকাতার দমদম রেললাইনের পাশে উদ্ধার হয় 27 বছরের এক যুবকের নিথর দেহ। তার নাম রিজওয়ানুর রহমান। পুলিশের দাবি এটি আত্মহত্যা, কিন্তু ঘটনাস্থল, দেহের আঘাত, শেষ কয়েক দিনের ঘটনা এবং প্রভাবশালী কিছু মানুষের ভূমিকা সবকিছু যেন অন্য গল্প বলছিল। এটি কি সত্যি প্রেমে ব্যর্থ এক যুবকের আত্মহত্যা ছিল, নাকি ক্ষমতা, অর্থ আর প্রভাবের আড়ালে লুকিয়ে থাকা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড? আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব এই বহুল আলোচিত রিজওয়ানুর রহমান কেস। শেষে আপনি সিদ্ধান্ত নেবেন এটি আত্মহত্যা নাকি খুন। নমস্কার, আমি ডায়না আর আপনারা দেখছেন দ্য শ্যাডো বক্স। আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত আমরা অনেক ক্রাইম কেস নিয়ে কথা বলেছি, তবে প্রতিটি কেস আলাদা আলাদা গল্প বলে। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। 2006 সাল কলকাতার এক সাধারণ কম্পিউটার শিক্ষক রিজওয়ানুর রহমান, শান্ত স্বভাবের, শিক্ষিত এবং মধ্যবিত্ত পরিবারের একজন যুবক। মাসে প্রায় 10,000 আয় করতেন। বিলাসবহুল জীবন নয়, কিন্তু নিজের পরিশ্রমে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন ছিল তার। অন্যদিকে ছিলেন প্রিয়াঙ্কা টোডি, কলকাতার প্রভাবশালী শিল্পপতি অশোক টোডির মেয়ে। এমন এক পরিবারের সদস্য যাদের পরিচয় শুধু সম্পদে নয়, সমাজে ক্ষমতা ও প্রভাবেও। দুজনের পরিচয় হয় পড়াশোনার সূত্রে, পরিচয় ধীরে ধীরে বন্ধুত্বে, আর বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। তারা জানতেন এই সম্পর্ক সমাজ সহজে মেনে নেবে না, কারণ বাধা ছিল শুধু ধর্ম নয়, তার চেয়েও বড় ছিল সামাজিক অবস্থান ও অর্থনৈতিক বৈষম্য। অনেক ভাবনা চিন্তার পর 2007 সালের 18ই আগস্ট দুজনেই আইন মেনে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে বিয়ে করেন। বিয়েটি গোপন রাখা হয়, কারণ তারা আশঙ্কা করেছিলেন যে খবর প্রকাশ পেলে দুই পরিবার, বিশেষ করে প্রিয়াঙ্কার পরিবার, তীব্র আপত্তি জানাবে। কয়েকদিন পর 31শে আগস্ট প্রিয়াঙ্কা বাবার বাড়ি ছেড়ে রিজওয়ানুরের বাড়িতে চলে আসেন। সেখান থেকেই শুরু হয় এমন এক সংঘাত যা অল্প সময়ের মধ্যেই এই প্রেমের গল্পকে ভারতের অন্যতম আলোচিত রহস্যময় মৃত্যুর ঘটনায় পরিণত করে। প্রিয়াঙ্কা রিজওয়ানুরের বাড়িতে আসার পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলে যেতে শুরু করে। অভিযোগ অনুযায়ী প্রভাবশালী টোডি পরিবারের চাপে রিজওয়ানুরকে প্রায় প্রতিদিনই থানায় ডাকা হতো। তাকে বোঝানো, ভয় দেখানো, এমনকি বিভিন্ন মামলায় ফাঁসানোর ইঙ্গিতও দেওয়া হয়েছিল বলে পরে অভিযোগ ওঠে। অবশেষে 8ই সেপ্টেম্বর দীর্ঘ চাপের মুখে একটি সমঝোতা হয়। ঠিক হয় প্রিয়াঙ্কা মাত্র 1 সপ্তাহের জন্য বাবার বাড়িতে ফিরে যাবেন। এরপর তিনি আবার রিজওয়ানুরের কাছে ফিরে আসবেন। এই আশ্বাসের সাক্ষীও ছিলেন কয়েকজন। কিন্তু সেই 1 সপ্তাহ আর শেষ হলো না, দিন কেটে গেল, তবুও প্রিয়াঙ্কা আর ফিরে এলেন না। রিজওয়ানুর বারবার তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু অভিযোগ অনুযায়ী প্রতিবারই সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর ঘটতে থাকে আরো কিছু অদ্ভুত ঘটনা। রিজওয়ানুরের ওপর মানসিক চাপ ক্রমেই বাড়ছিল। তিনি বিভিন্ন মানবাধিকার কর্মীর সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং আইনি সাহায্য চাইছিলেন। তিনি বিশ্বাস করতেন প্রিয়াঙ্কাকে তার ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা হয়েছে। অন্যদিকে প্রিয়াঙ্কার পরিবারের পক্ষ থেকে প্রকাশ্যে খুব কমই কোনো বক্তব্য সামনে আসে। তারপর আসে 21শে সেপ্টেম্বর 2007। সকালে দমদম রেললাইনের পাশে উদ্ধার হয় রিজওয়ানুর রহমানের মরদেহ। পুলিশ খুব দ্রুত এটিকে আত্মহত্যা বলে দাবি করে, কিন্তু এখান থেকেই শুরু হয় একের পর এক প্রশ্ন। যদি তিনি সত্যিই আত্মহত্যা করতে চাইতেন, তাহলে মৃত্যুর ঠিক আগের দিনগুলোতে কেন তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন? কেন বিভিন্ন মানুষের সাহায্য চাইছিলেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, মরদেহে থাকা কিছু চিহ্ন কি সত্যি আত্মহত্যার সঙ্গে মিলছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই তদন্ত মোড় নেয় এক সম্পূর্ণ ভিন্ন দিকে। রিজওয়ানুর রহমানের মৃত্যুর পর কলকাতা পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধরে নেয়। তাদের দাবি ছিল স্ত্রীকে ফিরে না পাওয়ার মানসিক যন্ত্রণায় তিনি নিজের জীবন শেষ করে দিয়েছেন। কিন্তু রিজওয়ানুরের পরিবার এই ব্যাখ্যা মানতে রাজি ছিল না।
তাদের দাবি ছিল এটি কোনো আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। পরিবারের অভিযোগ, তদন্তে সেসব বিষয়কে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এদিকে তদন্তে সামনে আসে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রিজওয়ানুরের মোবাইল ফোন থেকে কয়েকটি SMS উদ্ধার করা হয়। সেখানে দাবি করা হয় মৃত্যুর আগে তিনি প্রিয়াঙ্কার সঙ্গে শেষবার কথা বলতে চেয়েছিলেন এবং নিজের জীবন শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন। পুলিশ এই বার্তাগুলোকে আত্মহত্যার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে তুলে ধরে, কিন্তু এখানেই দেখা দেয় নতুন সন্দেহ। রিজওয়ানুরের ভাইয়ের দাবি ছিল রিজওয়ানুর সাধারণত ইংরেজিতে বার্তা লিখতেন, অথচ আলোচিত SMS গুলো ছিল হিন্দিতে। ফলে প্রশ্ন ওঠে, বার্তাগুলো সত্যিই কি রিজওয়ানুর রহমান লিখেছিলেন, নাকি এগুলোর পেছনে অন্য কোনো ব্যাখ্যা রয়েছে? এছাড়াও মানবাধিকার কর্মী সুজাত ভদ্র দাবি করেন 21শে সেপ্টেম্বর রিজওয়ানুরের সঙ্গে তার দেখা হওয়ার কথা ছিল। তারা পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছিলেন। যদি একজন মানুষ ভবিষ্যতের আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, তাহলে কি তিনি একই দিনে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারেন? এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর তদন্ত দিতে পারেনি। বরং যত তদন্ত এগোতে থাকে, ততই এই মামলায় পুলিশি ভূমিকা, প্রভাবশালী ব্যক্তিদের সম্ভাব্য চাপ এবং তদন্তের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ বাড়তে থাকে। আর ঠিক এখান থেকেই মামলাটি শুধু একটি অস্বাভাবিক মৃত্যুর তদন্তে সীমাবদ্ধ থাকেনি। এটি পরিণত হয় ক্ষমতা, প্রভাব এবং বিচার ব্যবস্থাকে ঘিরে এক জাতীয় বিতর্কে। তদন্ত যত এগোতে থাকে, ততই এই মামলায় একের পর এক অপ্রত্যাশিত মোড় সামনে আসতে থাকে। প্রথমে অনেকের সন্দেহের তীর ছিল শুধু টোডি পরিবারের দিকেই, কিন্তু পরে আলোচনায় উঠে আসে আরও একটি নাম, রিজওয়ানুরের নিজের পরিবারের এক ঘনিষ্ঠ পরিচিত, পাপ্পু। তদন্তে তার একটি দাবি নতুন বিতর্কের জন্ম দেয়। তার অভিযোগ ছিল রিজওয়ানুর ও প্রিয়াঙ্কাকে আলাদা করতে টোডি পরিবারের পক্ষ থেকে রিজওয়ানুরের পরিবারের কিছু সদস্যকে অর্থ দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে এখানেই একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, এই অভিযোগ কখনোই আদালতে প্রমাণিত হয়নি। তাই এটিকে প্রতিষ্ঠিত সত্য নয়, বরং মামলায় ওঠা একটি বিতর্কিত দাবি হিসেবেই দেখা উচিত। এদিকে আরও একটি প্রশ্ন জনমনে আলোড়ন তোলে, যদি এটি সত্যিই আত্মহত্যা হয়ে থাকে, তাহলে কেন কলকাতা হাইকোর্ট রাজ্য পুলিশের তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছিল? কেন তদন্তের নিরপেক্ষতা নিয়ে এত বিতর্ক তৈরি হয়েছিল? এবং কেন এই মামলায় কয়েকজন পুলিশ কর্মকর্তার ভূমিকা নিয়েও সমালোচনা শুরু হয়েছিল? এরপর আসে আরেকটি রহস্য। রিজওয়ানুরের মৃত্যুর প্রায় 2 বছর পর এই মামলার সঙ্গে যুক্ত এক পুলিশ কর্মকর্তা অরিন্দম মান্নারও রেল লাইনের পাশের মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে সেটিকেও আত্মহত্যা বলা হলেও তার দেহে আঘাতের চিহ্ন এবং কিছু প্রশ্ন নতুন করে বিতর্কের জন্ম দেয়। যদিও এই মৃত্যুর সঙ্গে রিজওয়ানুর মামলার সরাসরি সম্পর্ক আদালতে প্রমাণিত হয়নি, এত সব ঘটনার পর সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে, এগুলো কি নিছক কাকতালীয় ঘটনা ছিল, নাকি এমন কোনো সত্য লুকিয়ে ছিল যা কখনো পুরোপুরি প্রকাশ্যে আসেনি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই তদন্তের পরবর্তী ধাপে উঠে আসে নথি, সাক্ষ্য এবং ফরেনসিক তথ্য। রিজওয়ানুর রহমান মামলায় সবচেয়ে বড় সমস্যা ছিল প্রমাণ ছিল, কিন্তু প্রতিটি প্রমাণকে ঘিরেই ছিল বিতর্ক। প্রথমেই আসে সেই বহুল আলোচিত SMS। পুলিশের দাবি ছিল মৃত্যুর আগে রিজওয়ানুর নিজেই কয়েকটি বার্তা পাঠিয়েছিলেন। এরপর আসে পোস্টমর্টেম নিয়ে বিতর্ক। রিজওয়ানুরের দেহে থাকা কিছু আঘাতের চিহ্ন নিয়ে পরিবার ও সমর্থকদের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়। তাদের অভিযোগ ছিল এই আঘাতগুলোর যথাযথ ব্যাখ্যা তদন্তে স্পষ্টভাবে দেওয়া হয়নি। অন্যদিকে তদন্তকারী সংস্থার বক্তব্য ছিল ঘটনাস্থল ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আত্মহত্যার সম্ভাবনাই বেশি। শুধু তাই নয়, তদন্ত চলাকালীন পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। কলকাতা হাইকোর্ট পরবর্তীতে মন্তব্য করে যে তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশের আচরণ ও কিছু পদক্ষেপ নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। এই পর্যবেক্ষণের পর মামলাটি নতুন করে গুরুত্ব পায় এবং তদন্তের দায়িত্ব CBI এর হাতে যায়। কিন্তু এত আলোচনার পরও এমন কোনো প্রত্যক্ষ প্রমাণ সামনে আসেনি যা আদালতে দাঁড়িয়ে নিশ্চিতভাবে প্রমাণ করতে পারে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল অথবা এটি নিঃসন্দেহে আত্মহত্যা ছিল। ফলে এই মামলার প্রায় প্রতিটি প্রমাণই দুই পক্ষের দুই রকম ব্যাখ্যার জন্ম দেয়। আর ঠিক এই কারণেই রিজওয়ানুর রহমানের মৃত্যু আজও ভারতের সবচেয়ে বিতর্কিত মৃত্যুর ঘটনাগুলোর একটি হিসেবে আলোচিত।
রিজওয়ানুর রহমানের মৃত্যুর পর জনমতের চাপ ক্রমশ বাড়তে থাকে। সংবাদ মাধ্যম, মানবাধিকার সংগঠন এবং সাধারণ মানুষের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেন, এত গুরুত্বপূর্ণ একটি মামলায় তদন্ত কি নিরপেক্ষভাবে হয়েছে? নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে মামলাটি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। এদিকে আদালতে একের পর এক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। রিজওয়ানুর ও প্রিয়াঙ্কার আইনসঙ্গত বিয়ের বৈধতা। প্রিয়াঙ্কাকে পরিবার থেকে আলাদা রাখা হয়েছিল কিনা? পুলিশ কি তাদের ক্ষমতার সীমা অতিক্রম করে ব্যক্তিগত বৈবাহিক সম্পর্কে হস্তক্ষেপ করেছিল? প্রভাবশালী পরিবারের চাপ কি তদন্তকে প্রভাবিত করেছিল? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বহু সাক্ষ্য, নথি এবং জবানবন্দি আদালতের সামনে উপস্থাপন করা হয়। অন্যদিকে টোডি পরিবারের পক্ষ থেকে বারবার দাবি করা হয় যে তারা কোনো অপরাধে জড়িত নন। দীর্ঘ তদন্ত, শুনানি এবং আইনি লড়াইয়ের পরও আদালতের সামনে এমন কোনো অকাট্য প্রমাণ হাজির করা যায়নি যা সন্দেহাতীতভাবে একটি নির্দিষ্ট পক্ষকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করতে পারে। ফলে এই মামলায় যতটা লড়াই আদালতের ভেতরে হয়েছে, তার চেয়েও বেশি লড়াই হয়েছে জনমতের আদালতে। তবে একটি বিষয় স্পষ্ট করা জরুরি, আদালত কখনোই চূড়ান্তভাবে ঘোষণা করেনি যে রিজওয়ানুর রহমানকে হত্যা করা হয়েছিল। একইভাবে কোনো আদালত প্রিয়াঙ্কার বাবা অশোক টোডি বা অন্য কাউকে এই মৃত্যুর জন্য হত্যার অপরাধে দোষীও সাব্যস্ত করেনি। ফলে আইনগতভাবে এই মামলায় কোনো হত্যার দণ্ডাদেশ হয়নি। কিন্তু জনমতের আদালতে বিতর্ক থামেনি। অনেকের কাছে এটি এখনো ক্ষমতার অপব্যবহারের প্রতীক। আবার অনেকে মনে করেন পর্যাপ্ত প্রমাণের অভাবেই সত্যটি আইনের চোখে প্রতিষ্ঠিত হতে পারেনি। রিজওয়ানুর রহমানের মৃত্যু আজও শুধু একটি মামলার নাম নয়, এটি অসমাপ্ত ভালোবাসা, ক্ষমতার প্রভাব এবং ন্যায় বিচারের অপেক্ষার প্রতীক। হয়তো আদালত সব প্রশ্নের উত্তর দিতে পারেনি, কিন্তু একটি প্রশ্ন আজও রয়ে গেছে, ভালোবাসা কি সত্যি এত বড় অপরাধ? কিছু মামলায় রায় হয় আদালতে, আর কিছু মামলার বিচার আজীবন চলে মানুষের বিবেকের আদালতে। রিজওয়ানুর রহমানের গল্প ঠিক তেমনই একটি গল্প। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটি রহস্যময় ঘটনার তদন্তে। নমস্কার।